নমস্কার, আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমাদের অদ্ভুত এই ভারতবর্ষের, আমরা যদি পুরাণ দেখি, ভারতবর্ষের যদি আমরা পুরনো কোনো সংস্কৃতি দেখি, ভারতবর্ষের সংখ্যাতত্ত্ব দেখি, সব জায়গাতে না প্রত্যেকটা নাম্বারের সঙ্গে কিছু না কিছু কানেক্টেড রয়েছে। প্রতিটা নাম্বার আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। কিন্তু যেমন একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, এরকমভাবে ছোট থেকে যখন একদম মানে বুলি ফোটে তখন থেকে এগুলো আমরা শিখতে শিখতে এসেছি। কিন্তু এই নাম্বার বা এই সংখ্যার মধ্যে কিছু কিছু সংখ্যা রয়েছে যেটা আমাদের অস্তিত্বের সঙ্গে কিন্তু অনেক বেশি বিভিন্ন জিনিসের সাথে কানেক্ট করে, অনেক বেশি মানে রাখে, অর্থ বহন করে। যেমন সংখ্যা 6। 6 মানে আমরা অনেকগুলো জিনিস কানেক্ট করি। তার মধ্যে সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে ষড়রিপু, যেটাকে দমন করার জন্য আমাদের নিজেদের লাইফের জার্নির সাথে সাথে বিভিন্ন মহাপুরুষরা এই 6টা রিপুকে কী করে ব্যালেন্স করতে শেখান সেইটা শিখিয়েছেন। সেটা কিন্তু ভারতবর্ষের দর্শন চর্চার মধ্যে সেটা শেখানো রয়েছে। আমি আধ্যাত্মিক চর্চার সাথে সাথে দর্শন চর্চা বলছি। 5 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, কারণ সবার আগে যেটা আমরা মাথায় রাখি সেটা হচ্ছে পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এইবার আমরা যখন পৃথিবী থেকে চলে যান, একটা মানুষ যদি ইহকাল ত্যাগ করেন, তখন কিন্তু মনে করা হয় পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন। আর একটা খুব ইম্পর্টেন্ট সংখ্যা হচ্ছে 9। 9 মানে আমরা তো যে অনুষ্ঠানে সারাদিন রয়েছে, আমাদের গোটা জীবন যেটা ঘিরে আবর্তিত রয়েছে সেটা হচ্ছে 9 নবগ্রহ। তাছাড়া 9 আর একটা জিনিসও রয়েছে যেটা আমাদের জীবনে, অন্তত ভারতীয়দের জীবনে কিন্তু একটা ভীষণ গুরুত্ব রাখে, সেটা হচ্ছে নবরাত্রি। এই প্রসঙ্গটা কেন এলাম সেটার ব্যাখ্যা তো আমি আর দেবো না, ব্যাখ্যা আমরা জানবো, ব্যাখ্যা শুনবো। আর ব্যাখ্যা আমরা জানবো, ব্যাখ্যা শুনবো এমন একজনের কাছ থেকে যিনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের থেকে অনেক 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 বেশি জানেন, অনেক বেশি চর্চা করেন, অনেক বেশি অভিজ্ঞ এবং অনেক বেশি এই জার্নিটাকে সাধনার মধ্যে দিয়ে ক্যারি ফরওয়ার্ড করছেন। তার ফলে যেটা হওয়ার সেটাই হচ্ছে। কি হচ্ছে সেটা তো এতক্ষণ ধরে আপনারা দেখলেন। দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি, সম্মান প্রতিদিন আগের দিনের থেকে বাড়ছে এবং যতবার দেখা হয় ততবারই নতুন কিছু ফেদার তার ক্যাপে, তার হ্যাটে অ্যাড অন হয়ে যায়। তো সেই রকম একজন মানুষকে আমরা আমাদের মধ্যে পাই, সেটাই বোধহয় আমাদের সব থেকে বড় পাওয়া। তিনি আর কেউ নন, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতি সম্পন্ন শ্রেষ্ঠ 10 জন অ্যাস্ট্রোলজারদের মধ্যে অন্যতম এবং ইতিমধ্যেই 2 বার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। নমস্কার সোহিনীদি। নমস্কার রূপালী, কেমন আছো? খুব ভালো আছি। যথেষ্ট গরম পড়েছে এবং সাদা শাড়ি খুব সুন্দর লাগছে। গরম পড়ার সাথে সাথেই মোটামুটি সরস্বতী পুজো পার হয়ে যাওয়ার পরও আমি সরস্বতী পুজোর মতনই শাড়ি পরে ঘুরে বেড়াতে খুব পছন্দ করি। আবার দেখো আমাদের সামনে নবরাত্রিও আসছে। ঠিক তাই। যাই হোক, এইটা একটু ক্লিয়ার করা দরকার। নবরাত্রি মানে অনেকেই মনে করেন যে দুর্গা পুজোর সময়, মানে অকাল বোধনের সময় যে নবরাত্রি, সেইখানে সময় একটা নবরাত্রি হয়। আর এই নবরাত্রি কি বাসন্তী পুজোর সাথে রিলেটেড? এটা বাসন্তী পুজো। এটা হচ্ছে, যেহেতু দেখো বাসন্তী আমরা কেন বলি, যেহেতু এই উৎসবটা বসন্তকালে হয়ে থাকে। সেই বসন্তকাল, অরিজিনাল দুর্গাপূজা তো এটাই ছিল যতক্ষণ না রাম অকাল বোধন করেছিল। হ্যাঁ, ততদিন এটাই ছিল এবং এটাকে বসন্তের বাসন্তী পুজো বলা হয়। তো চৈত্রের নবরাত্রি পুজো এটা, এবং এই চৈত্র নবরাত্রি কিন্তু খুব ধুমধাম সহকারে পালন হয়ে থাকে। এবং এই বছর না একটা বিশেষ গ্রহযোগ রয়েছে যেটাকে বলা হয় চতুর্গ্রহী যোগ। আচ্ছা, এই বছর একটা খুব ভালো যোগ আছে। এই বছর শুরু হচ্ছে নবরাত্রি 19শে মার্চ থেকে এবং এটা 27শে মার্চে শেষ হচ্ছে। 9টা দিন, 9টা পবিত্র দিন, 9টা দিন, 9টা শক্তির দিন, 9টা আরাধনার দিন, 9টা সাধনার দিন, এবং এই 9টা দিনেই কিন্তু মা আসছেন। চতুর্গ্রহী যোগটা বলছি, যেটা নিয়ে মানুষের মধ্যে খুব একটা ইন্টারেস্ট যে ম্যাডাম কি যোগ আসছে, কি হচ্ছে। তো এটা হচ্ছে যে চন্দ্র, রবি, শনি এবং শুক্র এক লাইনে মীন রাশিতে অবস্থান করছে এবং এই যোগটা কিন্তু চতুর্গ্রহী যোগ, যেটা কিন্তু 19 তারিখ মানে নবরাত্রির সময় থাকবে। এবং এই যোগে কিন্তু মেষ রাশি, কর্কট রাশি, বৃষ রাশি,
কন্যা রাশি, এই সমস্ত রাশির জাতক জাতিকারা কিন্তু যথেষ্টভাবে উপকৃত হবেন, তাদের ধন বৃদ্ধি হবে এবং কর্মক্ষেত্রে গ্রোথ ডেভেলপমেন্ট কিন্তু আসবে এই চতুর্গ্রহী যোগে এবং এই নবরাত্রির সময় থেকে। যারা মেষ রাশি আমি এগুলো নিয়ে সমস্ত ডিটেল শুনবো, এটা খুব ইম্পর্টেন্ট ডিসকাশন। কিন্তু তার আগে আমি তোমার একটা গোপন কথা আমি দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই, যে কিছুদিন আগেই একটি বিখ্যাত প্রথম শ্রেণীর দৈনিকে একটি ফ্যাশন শোতে অদ্ভুতভাবে শক্তির ফেস হিসেবে তোমাকে তো র্যাম্প করতে দেখা গেছে, এবং তুমি বলো না যে এই খবরটা আমি সত্যি পাইনি। একদম না, একদমই ঠিক বলেছো। অ্যাকচুয়ালি এটা কলকাতারই একটা খুব বড় 5 তারা হোটেলে হয় এবং সেখানে প্রথমত যে একটি খুব নামী পত্রিকার তরফ থেকে আমাকে অনেক দিন ধরেই ওরা বলেছিল যে দিদি আপনাকে আমরা শক্তির ফেস হিসাবে দেখছি, এবং একজন খুব নামী আর্টিস্ট আছেন যিনি মাইথোলজির উপর কাজ করেন। আচ্ছা, মানে ডিজাইনার উনি হচ্ছেন একজন ডিজাইনার এবং উনি মাইথোলজির উপর কাজ করেন এবং উনি বিভিন্ন দেব দেবীর আঁকা শাড়ি, দেব দেবীর আঁকা বিভিন্ন রকম উনি কাপড়ের মধ্যে দেব দেবীর শক্তি বিভিন্ন ধরনের পৌরাণিক সমস্ত চিত্রগুলো উনি অঙ্কন করেন। তো সেই ক্ষেত্রে উনি বলেছিলেন যে আপনাকে আমরা সিলেক্ট করছি এবং তার সঙ্গে টাইমস অফ ইন্ডিয়া, অ্যাকচুয়ালি এটা টাইমস অফ ইন্ডিয়ার তরফ থেকে এই প্রোগ্রামটা হয়েছিল ফ্যাশন উইক। তো সেখানে ওরা আমাকে শক্তির ফেস হিসাবে দেখে। আমি ভাবলাম উমেন্স ডে আসছে, এটা উমেন্স ডের আগে হয়েছে, তারপরেই নবরাত্রি। এবং যেহেতু কথাটা শক্তি মানেই হচ্ছে এনার্জি, শক্তি মানে হচ্ছে পাওয়ার, শক্তি মানে হচ্ছে নারী, শক্তি মানে হচ্ছে মা, এবং শক্তি মানে হচ্ছে আদ্যা শক্তি, মহামায়া। তো এবং আমাকে যে শাড়িটা পরানো হয়েছিল সেটাও কিন্তু দুর্গা পটচিত্রে, মা দুর্গার বিভিন্ন রূপের পটচিত্রে পরানো হয়েছিল এবং সেটাতে আমার কাজই ছিল যে শো ওপেনার হিসাবে আমি ওই শোটাকে ওপেন করব। তো প্রথম আমাকে দিয়ে শুরু হয়েছিল, আমি ওই শাড়িটি পরে হেঁটেছিলাম, তারপরে বিভিন্ন মডেলসরা ওয়ার্ক করে, তারপরে আমি আবার এন্ডিং যখন হয় তখন আমি আবার ডিজাইনার্স এবং সমস্ত মডেলসদের নিয়ে আরেকবার ওয়ার্ক করি। তো একজন মহিলা হিসাবে নিজেকে গর্ববোধ করেছি যে হ্যাঁ আমি একটা মাকে রিপ্রেজেন্ট করছি, মায়ের শক্তিকে রিপ্রেজেন্ট করছি। শুধু মায়ের শক্তি না, সমগ্র পৃথিবীর ইউনিভার্সাল যে শক্তি তাকে রিপ্রেজেন্ট করছি। তো সেটা বলতে পারো আমার কাছে একটা বড় পাওয়া। আর আরেকটাও আমি প্রোগ্রাম করলাম ফেব্রুয়ারি মাসে, সেটা হচ্ছে শি অ্যাওয়ার্ড। আচ্ছা, যেখানে বিভিন্ন স্তরের বেশিরভাগই মহিলাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সেটাতে বোঝাই যাচ্ছে। হ্যাঁ, এটাও একটা বড় পত্রিকার থেকে করা হয়েছিল এবং এটা দ্য টেলিগ্রাফ থেকে ওরা করেছিল। তো এইখানে স্বয়ং রানী মুখার্জিকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এখানে অনেকে ছিলেন, বিভিন্ন স্তরের মানুষজন ছিলেন, বিখ্যাত অভিনেত্রী, কিছু বিখ্যাত অভিনেতাদেরকেও দেওয়া হয়েছে। তো এই শোয়ে আমি ছিলাম অ্যাজ এ স্পেশাল গেস্ট এবং অ্যাওয়ার্ড রিপ্রেজেন্টার হিসাবে। তো প্রোগ্রামটা দেখে আমার খুব ভালো লেগেছে, মানে নতুন কিছু অনুষ্ঠান যেখানে ধরো আমাকে ডাকছে, রেসপেক্ট দেওয়া হচ্ছে, সম্মান দেওয়া হচ্ছে, সে সমস্ত জায়গায় কার না ভালো লাগে। ডেফিনেটলি নিজের প্রেজেন্ট থাকাটা তখন মনে হয় যে এটা আমি অনেকটা অনার্ড। 100বার। আর যেটা আর একটা জিনিসও দেখো কিরকম অদ্ভুত কোইন্সিডেন্স, উইমেন্স ডের আগে এটা তোমার হয়েছে এবং তুমি এমন একটা শক্তির মুখ হিসেবে রয়েছে, তোমার কস্টিউমে, তোমার শাড়িতে এমন একটা নারী দেবী শক্তির আঁকা রয়েছে, যে বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো। কারণ সামনে যে বাসন্তী রূপ, বাসন্তী পুজো এবং দুর্গা পুজো, এবং বহু মানুষের প্রশ্ন আসে, বহু মেল আসে যে আমরা যদি ঘরোয়াভাবে পুজো করতে চাই নবরাত্রি বাড়িতে, তাহলে কিরকম ভাবে করব। প্রথম কথা বলি, নবরাত্রি শুরু হচ্ছে নবরাত্রির 9টা রাত এবং নবরাত্রিতেই মাকে সাধনা করা হয় 19 তারিখ থেকে। 19শে মার্চ থেকে শুরু হচ্ছে, 27শে মার্চ। 19 থেকে 27 অবধি না, ওটা কয়েকটা দিন থাকছে, ওটা কয়েকটা দিন থাকবে। তো ওই সময় যেহেতু মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, এদের কিন্তু অর্থভাগ্য খুলছে ওই সময়। এদের কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনাল ক্ষেত্রে ডেভেলপমেন্ট গ্রোথ কিন্তু আসছে। চতুর্গ্রহী যোগ, এটা একটা ভেরি অসপিসিয়াস যোগ। সেই দিন দেখো প্রথম যে নবরাত্রি শুরু হচ্ছে শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে, এবং প্রতিপদ তিথি কিন্তু শুরু হচ্ছে সকাল 6:52 থেকে, যেটা 19 তারিখ 19th মার্চ। এবং 19 তারিখের যে ভালো তিথি,
যেটা আমি প্রত্যেককে বলবো যে কি কি করতে হবে সেগুলো নিয়ে আজকের পর্ব আমাদের, যাতে আপনাদের খুব সহজ সরলভাবে মাকে আরাধনা করছেন, মাকে পুজো করছেন, তার মানে ঘরের শান্তি প্রতিষ্ঠা করছেন এবং আপনার জীবনের যে মনস্কামনা সেটা পূর্ণ করছেন। এবং এই নবরাত্রিতেও কিন্তু আমি বরাবরের মতো রূপালী, এই নবরাত্রিতেও কিন্তু আমি যেহেতু মা কামাখ্যার সাধনা করি, ওনার ডিভোটি, তাই জন্য এই বছরও কিন্তু আমি নবরাত্রিতে কামাখ্যায় থাকছি। শিবরাত্রিতেও ছিলাম, নবরাত্রিতেও থাকছি কামাখ্যায়। এবং বহু মানুষ আছেন যারা, অনেকেই আমার কাছে এই সময় আসেন পুজো করানোর জন্য। হয়তো কারোর মেয়ের পড়াশোনার ডিস্টার্ব, কারোর বিবাহ হচ্ছে না, কারোর চাকরির উন্নতি, শারীরিক বিষয়, অনেক ধরনের ব্যবসার অর্থ উন্নতি, সব কিছু নিয়ে কিন্তু নবরাত্রিতে মা কামাখ্যা ধামের, কামাখ্যা পীঠের, কামাখ্যার মাটির পুজো তার একটা আলাদা কিন্তু মাহাত্ম্য আছে। যাই হোক, এবার যারা বাড়িতে পুজো করতে চাইছেন বলি যে নবরাত্রি শুরু হচ্ছে 19শে মার্চ সকাল 6:52 থেকে শুরু হচ্ছে প্রতিপদ যোগ এবং সকাল 6:10 থেকে 8:35 হচ্ছে সব থেকে ভালো সময়। আরেকটা সময় হচ্ছে যেটা অভিজিৎ মুহূর্ত বলা হয়, যেটা 12:10, দুপুর 12:10 থেকে 12:53 অবধি থাকবে, যেই সময় আকাশে অভিজয় নক্ষত্রের উদয় হচ্ছে। ওই সময়টা কিন্তু আকাশে অভিজিৎ নক্ষত্রের উদয় হচ্ছে। অভিজিৎ নক্ষত্র হচ্ছে 28 নম্বর নক্ষত্র এবং ওই সময় ওই নক্ষত্রের অবস্থান থাকছে, ওটা অত্যধিক শুভ একটা মুহূর্ত হিসাবে আমরা ধরে থাকি। আচ্ছা, সকাল 6:10 থেকে 8:35 এবং 6:52 থেকে প্রতিপদের সময় শুরু হচ্ছে। এই সময়টাতে আমরা প্রথম দিন যেটা করব সেটা হচ্ছে একটা কাঠের চৌকি আনতে হবে, পরিষ্কার করে পাততে হবে কাঠের চৌকি, একদম নতুন কাঠের চৌকি। তার মধ্যে মায়ের খুব রং প্রিয় কিন্তু লাল রং। আচ্ছা, সুতরাং লাল রঙের একটা পরিষ্কার নতুন চেলি পাততে হবে। সেখানে কিন্তু মায়ের মূর্তি আনতে পারেন, সেটা মাটির হতে পারে, সেটা পেতলের হতে পারে, সেটা রূপোর হতে পারে। মায়ের মূর্তি রেখে ভালো করে গঙ্গা মাটি দিয়ে ভালো করে ধুয়ে মায়ের মূর্তিকে ভালো করে মুছে, যদি আপনার মাটির মূর্তি থাকে তাহলে তো ধোয়ার দরকার নেই, ভালো করে শুকনো কাপড় দিয়ে, পরিষ্কার নতুন কাপড় দিয়ে মুছে মাকে 9টা দিনই চেষ্টা করবেন নতুন বস্ত্র পরাতে, অথবা লাল কাপড় মা পছন্দ করেন, হলুদ শাড়িও কিন্তু মা পছন্দ করেন, সেটা লাল বস্ত্র দিয়ে মাকে ঢাকলেন। যেটা আমরা করি সেটা হচ্ছে কলসি স্থাপন করি, যেটাকে বলে ঘট স্থাপন করা। এবার ওই যে মুহূর্তটা সকাল 6:10 থেকে 8:35 বা 6:52 থেকে 8:35, ওই সময়টা সব থেকে ভালো মায়ের ঘট স্থাপনের জন্য। কারণ ঘট স্থাপন ছাড়া মায়ের পুজো হয় না। ঘট স্থাপন করতে হবে, মায়ের মূর্তি রাখতে হবে, মায়ের মূর্তির নিচে ঘট স্থাপন করতে হবে, গঙ্গা জল, পরিষ্কার গঙ্গা জল, তার সঙ্গে জব রাখতে হবে এবং তার উপরে একটা ছোট্ট নারকেল রাখতে হবে। জব, গঙ্গা জল, তার উপরে একটা ছোট্ট নারকেল, এবং নারকেলটা যদি একাক্ষী নারকেল হয় তাহলে খুব ভালো হয়, পবিত্র, আদারওয়াইজ একটা নারকেল। এবং তার সঙ্গে যেটা 5 রকম ফুলের মালা, কারণ মা খুব ফুল ভালোবাসেন। তার সঙ্গে হচ্ছে সুগন্ধি ধূপ, মা খুব গন্ধ পছন্দ করেন, সুগন্ধ, এবং 5 রকম ফল, গোটা ফল বা 5 রকম ফল কেটে দেওয়া যাবে মাকে। এবং তার সঙ্গে হচ্ছে মায়ের খুব প্রিয় হচ্ছে ঘি, মায়ের খুব প্রিয় হচ্ছে হালুয়া, মায়ের খুব প্রিয় প্রসাদ হচ্ছে মা খেতে ভালোবাসেন নিজের হাতে ক্ষীর, সেটা দিতে হবে। 5 রকমের ফুল রাখতে হবে, 5 রকমের ফল দিতে হবে, এবং তার সঙ্গে মিষ্টি, মাখা সন্দেশ হলে তো খুব ভালো যদি বাড়িতে বানানো যায়। আর তার সঙ্গে রাখতে হবে আলতা, সিঁদুর, নোয়া, এবং তার সঙ্গে কিছু কাচের নতুন চুড়ি, লাল চুড়ি, সবুজ চুড়ি, যেটা আমরা নবরাত্রিতে পালন করে থাকি। অনেকে কিন্তু হলদে চুড়িও ব্যবহার করে, হলুদ রঙের। এবং একটা জিনিস বলি যে মায়ের পুজো শুরু হচ্ছে, আমরা জানি 9টা দিন নবরাত্রি, মা শৈলপুত্রী, তারপরে হচ্ছেন মা ব্রহ্মচারিণী, মা চন্দ্রঘণ্টা, ঠিক আছে, তারপরে হচ্ছেন মাতা কুষ্মাণ্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কাল রাত্রি যিনি বিজয় প্রদান করে থাকেন, তারপরে হচ্ছেন মহাগৌরী, এবং নবম পুজো যেটা 27 তারিখ হচ্ছে নবরাত্রি, তিনি হচ্ছেন মাতা সিদ্ধিদাত্রী। সুতরাং 9টা দিনে 9টা দেবীকে পাঠ করতে হবে। এবং আমি একটা সহজ সরল ভাষায় বলি, মায়ের ঘট স্থাপনের সময় যদি নিজে পুজো করছেন, ব্রাহ্মণ ডেকে পুজো করছেন, তিনি তো সব বলে দিচ্ছেন, আপনি নিজে পুজো করছেন, তখন কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে
আপনাকে মন্ত্র পাঠ করতে হবে। সেটা আপনি মার সপ্তশতী, দুর্গা মায়ের সপ্তশতী বই পাওয়া যায়, সেই মন্ত্র পাঠ করতে পারেন, অথবা ওম দুম দুর্গাবৈ নমঃ এই মন্ত্রটা পাঠ করতে পারেন, অথবা আরেকটা মন্ত্র পাঠ করতে পারেন, সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটা কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল মন্ত্র। অথবা ওম দুম দুর্গাবৈ নমঃ, অথবা দুর্গা সপ্তশতী। ওম দুর্গাবৈ নমঃ কতবার? 108 বার। অথবা ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী সাহা, অথবা দুর্গা সপ্তশতী। এবার অনেকের বক্তব্য যে সপ্তশতী তো একটা বড় বই এবং সপ্তশতী পাঠ, তো সেখানে যেহেতু মা বিজয় প্রদান করেছিলেন এবং মা বিজয় লাভ করেছিলেন, মা মানুষকে বিজয় প্রদান করতে আসে, তো দুর্গা সপ্তশতী আমরা মার্কেন্ডীয় পুরাণে পেয়ে থাকি। এবং দুর্গা সপ্তশতী কিন্তু আমরা 81 চ্যাপ্টার নাম্বার 81 থেকে 93-র মধ্যে কিন্তু মা কিভাবে বিজয় লাভ করেছিলেন, কিভাবে নরকাসুরকে পরাজয় করে মা বিজয় লাভ করেছিলেন, সেইটারই কাহিনী কিন্তু বর্ণিত আছে। সুতরাং দুর্গা সপ্তশতী যদি কেউ বাড়িতে রেখে কলস স্থাপনের সময় সেই পাঠ করতে চাইছেন, তাহলে আমি বলবো যে ওই 81 নম্বর চ্যাপ্টার থেকে 93 নাম্বার চ্যাপ্টার, মানে 81 থেকে 93 ওই চ্যাপ্টারটা পাঠ করতে। ওই সময় দেখবেন ওই চ্যাপ্টারসগুলোতে কিন্তু মায়ের সমস্ত বিজয় লাভের সমস্ত কাহিনী বর্ণিত রয়েছে। এবং যারা, আমি বলবো যাদের বাড়িতে পুজো করছেন তাদের জন্য কিন্তু ঘরটা ক্লিন করতে হবে। খুব ভালো করে ঘর পরিষ্কার করে একদম ক্লিন করে ঝাড়া মোছা করে, ঘরে একটা ঝুল থাকবে না, ঘরে কোনো আসবাবপত্র থাকবে না, একদম পরিষ্কারভাবে চৌকি পেতে যাতে ঘরে ভেন্টিলেশন থাকে, যাতে মানে শুদ্ধ হাওয়া, যেটা আমরা বলি না শুদ্ধ বায়ু, যাতে ঘরের মধ্যে প্রবেশ করে, তাতে মা থাকতে ভালোবাসেন। পরিষ্কার পিঁড়ি রাখবেন চৌকি, তার মধ্যে মাকে দেবেন। এবং একটা জিনিস, প্রত্যেক দিন নতুন নতুন ফল দিন, নতুন নতুন প্রসাদ দেবেন, নতুন নতুন খাবার বানিয়ে দিন। কোনো দিন একটু খিচুড়ি, মা ভালোবাসেন লাবড়া খেতে, লাবড়া দিন, একটু ক্ষীর দিন, 5 রকম ফল দিন, 5 রকম মিষ্টি দিন, 5 রকম ভাজা দিন, তার সঙ্গে আপনার যেটা ইচ্ছা। কোনো দিন মিষ্টি হালুয়া করে দিলেন, কোনো দিন মা খুব গুড় খেতে ভালোবাসেন, কোনো দিন একটু গুড় দিলেন মাকে, মানে আখের গুড় মা খুব ভালোবাসেন খেতে। কোনো দিন মা একটু হালুয়া খেতে ভালোবাসেন, সেটা দিন, যেটা সুবিধা। কোনো দিন লুচি দিন। মায়ের ভীষণ প্রিয় কিন্তু বাসন্তী পোলাও। আচ্ছা, বাসন্তী পোলাও, বাসন্তী রঙের সেই পোলাও দিন, একটু আলুর দম করে দিন মাকে, ঠিক আছে? মায়ের এগুলো খুব প্রিয়। আরেকটা কথা বলবো যে অনেকেরই প্রশ্ন যে দেখো 9 দিন ধরে ফাস্ট থাকা সম্ভব নয়। ফাস্টিং থাকা মানে 9 দিন ধরে অনেকেরই গ্যাসের প্রবলেম। তারপরে অনেকেই আছে যে যারা হয়তো কর্মরত, সকালবেলা হয়তো পুজো করে তারা আবার কর্মে বেরিয়ে যাচ্ছে, তাহলে তাদের জন্য বলবো যে সারাদিনের মধ্যে দুধ খেতে পারবেন, সাবু খেতে পারবেন, হালুয়া খেতে পারবেন, ফল খেতে পারবেন, কিন্তু খাবেন না হচ্ছে আপনি চাল ভাত খাওয়া যাবে না। হ্যাঁ, অন্নভোগটা অ্যাভয়েড করবেন। আর মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ তো একদমই চলবে না। তো এইভাবে করুন। আর প্রত্যেক দিন পজিটিভ মাইন্ড, যখনই মায়ের পুজো করতে বসছেন তখন কিন্তু পজিটিভ মাইন্ডে থাকবেন, পজিটিভ ওয়েতে আপনি মাকে পুজো করবেন। আপনার যা মনোকামনা, বিবাহ হচ্ছে না বা আপনার কর্মক্ষেত্রে অসুবিধা, যাই হোক মনোকামনা, সেটা কিন্তু আপনি মাকে জানাবেন। এবং এই 9টা দিন এতটা পবিত্র, এতটা শক্তিশালী। এবং সত্যি কথা রূপালী বলতে কি, আমরাও তো সবসময় পুজো আর্চার মধ্যে থাকি, আমরা তিথি নক্ষত্র এগুলো মেনে করি। যেমন কিছু কিছু নক্ষত্রে পুজো হলে খুব ভালো, যেমন পুষ্যা নক্ষত্রে, যেমন ধরো মৃগশিরা নক্ষত্রে, অথবা ধরো রেবতী নক্ষত্রে। তেমনি কিন্তু কিছু তিথিতে, কিছু যোগে কিন্তু পুজো হলে তার একটা অসম্ভব ভালো কিন্তু ফল আসে। কারোর হয়তো শারীরিক ফাড়া, কারোর খুব খারাপ কিছু একটা খারাপ সময় আসছে, তখন কিন্তু জন্মছক বিচার করে যে যে গ্রহগুলো ডিস্টার্ব, সেই গ্রহের জন্য কিন্তু নবরাত্রিতে 9টা মায়ের সাধনা। এবং দেবী কাত্যায়নী, যাদের বিবাহ হচ্ছে না, ছেলেমেয়ের বিবাহ হচ্ছে না, সেই ক্ষেত্রে কাত্যায়নী। কেউ হয়তো লাইফে প্রচণ্ডভাবে কোর্ট কেসে ফেসে রয়েছে, প্রচুর অর্থ খরচা হয়ে যাচ্ছে, তখন কিন্তু মাতা কালরাত্রি। কারোর হয়তো পড়াশোনার ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, কনসেন্ট্রেশন প্রবলেম, তখন কিন্তু দেবী কুষ্মান্ডার পুজো, তাতে কিন্তু পড়াশোনার কনসেন্ট্রেশন বাড়ে। কারোর ক্ষেত্রে দেখা গেল ফ্যামিলির মধ্যে খুব অশান্তি, পরিবারে শান্তি নেই, স্বামী স্ত্রীর মধ্যে সর্বদা অশান্তি লেগে আছে, তখন কিন্তু আমরা
মহাগৌরীর সাধনা করি, মহাগৌরীর পুজো করি। এবং কারোর হয়তো অর্থনৈতিকভাবে প্রচণ্ডভাবে সমস্যায় ভুগছে, তার জন্য কিন্তু আমরা মাতা কুষ্মাণ্ডার পুজো করতে পারি। এবং কারোর হয়তো দেখা যাচ্ছে যে স্নায়ুজনিত রোগ, যারা নিউরোলজিক্যাল প্রবলেমে ভুগছে, তাদের জন্য মাতা ব্রহ্মচারিণীর পুজো করা যেতে পারে। কারোর বাড়িতে রুগী কনস্ট্যান্ট কেউ হয়তো ভুগেই চলেছে, কিছুতেই তার শরীর সুস্থ হচ্ছে না, তখন কিন্তু মাতা শৈলপুত্রীর পুজো, তার যজ্ঞ করা যেতে পারে। এবং বহু বছর ধরে চাকরি করছেন কিন্তু উন্নতি নেই, কিছুতেই প্রমোশন হচ্ছে না এবং ফিনান্সিয়ালিও গেইন হচ্ছে না, তখন কিন্তু যেটা আমরা করি, মাতা সিদ্ধিদাত্রী, যিনি আমাদের সব দিক থেকে সিদ্ধি প্রাপ্তি করাচ্ছেন, তার মহাযজ্ঞ, তার 1,25,000 বার বীজমন্ত্র পাঠ, তার 1,08,000 বার বীজমন্ত্র পাঠ, তার মহাযজ্ঞ। অনেক সময় ভালো ফল পাওয়ার জন্য কিন্তু আমরা 21 লক্ষ বারও বীজমন্ত্র পাঠ করাই, করিয়ে কিন্তু একটা মানুষের যদি 21 lakhs টাইম বীজমন্ত্র পাঠ হয়, তাতে কিন্তু তার রেজাল্ট আসতে বাধ্য, আসবেই। আচ্ছা, এই যে তুমি বললে না যে চারটে গ্রহ অ্যালাইনমেন্টটা হচ্ছে, হ্যাঁ, সেটার ফলে আর কি কি বেনিফিট হবে? দেখো, সেটার পরে অনেক দেখা গেল, হ্যাঁ, চতুর্গ্রহী যোগ, সেটাতে কিছু কিছু রাশি বেনিফিটেড হবে, যেমন বললাম মেষ রাশি, বৃষ রাশি, কন্যা রাশি, কর্কট রাশি। না, সব রাশি বেনিফিটেড হচ্ছে না, বিশেষ কিছু রাশি তাদের বহুদিন ধরে হয়তো অর্থ আটকে রয়েছে, পাওনা টাকা প্রাপ্তি হলো, কেরিয়ার গ্রোথ, ডেভেলপমেন্ট হওয়া মানে সেই ক্ষেত্রে হবে। এবং দেখা যাচ্ছে যে ফিনান্সিয়ালি হাইক হচ্ছে, সাডেন কোনো অর্থপ্রাপ্তি, সাডেন গৃহপ্রাপ্তি, এই সময়টা খুব ভালো। এবং আমি বলবো যে নবরাত্রির পর তারপরে কোনো মানুষের ধরুন মনে হচ্ছে যে নতুন গৃহ কেনা প্রয়োজন, নতুন ভূমি কেনা প্রয়োজন, তখন কিন্তু করানো যেতে পারে। এই কথাটা এই কারণে বললাম, চতুর্গ্রহ যোগ 4টে রাশির, একদম, কিন্তু আমাদের তো এতগুলো রাশি রয়েছে। দেখো, এখানে আমরা চতুর্গ্রহী যোগ কেন বলছি, গ্রহী কথাটা আসছে, গ্রহী মানে হচ্ছে একটা ফিমেল ওয়ার্ড, যেহেতু চন্দ্র শুক্র সিম্বল অফ ফিমেল। শুক্র ফিমেল? হ্যাঁ, সিম্বল অফ ফিমেল। আমি দৈত্যাচার্য শুক্র বলে, কিন্তু সিম্বল অফ ফিমেল। হ্যাঁ, একটা প্রত্যেকটা রাশিরই একটা পুরুষ ক্যারেক্টার আছে, একটা নারী চরিত্র আছে। তার সঙ্গে চন্দ্র কিন্তু একজনই, চন্দ্র কিন্তু নারী, চন্দ্র হচ্ছে ফিমেল সাইন। শনি রয়েছেন এবং তার সঙ্গে রবি, যার জন্য চতুর্গ্রহী যোগ। এবং এই চতুর্গ্রহী যোগে কিন্তু অনেক ভালো হবে। এবং একটা কথা লাস্টে বলবো, প্রত্যেক দিন আপনারা কিন্তু স্নান করবেন, প্রত্যেক দিন নতুন বস্ত্র পরবেন, সম্ভব না হলে প্রত্যেক দিন কাঁচা জামা কাপড় পরবেন, যদি আপনারা নিজেরা নবরাত্রির পুজো করছেন। তাহলে ডক্টর সোহিনী শাস্ত্রীর কথা শুনে যে জিনিসটা আমার কাছে একদম পরিষ্কার হলো, আমার মনে হয় আপনাদের কাছেও, এই চতুর্গ্রহী যোগে 4টে রাশি উপকৃত হচ্ছেন, তাদের তো মানে খুবই ভালো সময়। কিন্তু তার বাইরেও তো এতগুলো রাশি রয়েছে, তার বাইরেও তো আমাদের অনেকের রাশি রয়েছে, তাদের কিন্তু চতুর্গ্রহী যোগে সুফল হোক বা না হোক, নবরাত্রির পুজোয় কিন্তু সুফল হবে। কারণ মা কোনো গ্রহ নক্ষত্র আলাদা করে সন্তানকে তার দাক্ষিণ্য বা আনুকূল্য দেন না। কিন্তু সত্যি সত্যি এই প্রয়োজনে আমার কথাটা যদি সত্যি আমার থেকেও বেটার ওয়েতে কেউ পৌঁছে দিতে পারে, মাঝখানে যে গ্রহের জটগুলো রয়েছে সেটা যদি কেউ খুলে দিতে পারে, তাহলে রেজাল্ট আরও অনেক বেশি হবে, আরও অনেক বেশি ভালো হবে বলেই কিন্তু ডক্টর সোহিনী শাস্ত্রীর এই চেষ্টা থাকে, যে প্রচেষ্টাতে তিনি এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন, ঠিক সেই প্রচেষ্টাতে সেইভাবে ভালো রাখার জন্য কিন্তু উনি এই কষ্ট করে এই সময়টা যজ্ঞ করেন, কামাখ্যায় যান। তার কারণ হচ্ছে আমাদের মতন প্রচুর মানুষ তার কাছে নিয়ে যায় নিজের সমস্যা নিয়ে, আর এই সমস্যার জট খোলার দায়িত্ব তিনি যেহেতু বারবার বলেন আমি আছি, ঠিক আছে, দেখছি, এই দেখার জার্নিটা যতই কঠিন হোক না কেন, সেই কষ্টটা উনি স্বীকার করেন। আমাদের কাছে কষ্ট বলতে খুবই সামান্য কাজ, শুধু ওনার অবধি পৌঁছানোর জন্য নিজের সঠিক ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ আর অ্যাকিউরেট টাইম অফ বার্থ নিয়ে ওনার কাছে পৌঁছাতে হবে। তারপরে বাকি জার্নিটা আমাদের হাত ধরে উনি কিন্তু এই উঁচু নিচু টপসি টার্ভি যেরকমই রাস্তা হোক না কেন উনি পার করে দেবেন। যেখানে আমাদেরকে সঙ্গে নিয়ে হাত ধরে হাঁটানো যাবে হাঁটাবেন, যেখানে মনে হবে আমরা হাঁটতে পারবো না উনি দুহাতে আমাদের তুলে নিয়ে উনি নিজে সেই রাস্তা হেঁটে নিয়ে যাবেন। আমাদের শুধু ওনাকে অবধি পৌঁছতে হবে, এবং এইভাবে ওনার কাছে পৌঁছে উপকৃত হয়েছে প্রচুর মানুষ। আসুন কোনো একজনের কথা শুনে নিই তার মুখ থেকে। নমস্কার, আমি সুরজিৎ বসাক।
আমার ম্যামের কাছে, সৈনী ম্যামের কাছে আসা প্রথম 2024 সালে। তখন আমার পরিবারগত কিছু প্রবলেমের জন্য আমি এসেছিলাম। ফার্স্ট টাইম যখন এসেছিলাম, তো ওনার সাথে প্রথম কথা বলেই মানে কিন্তু জানি প্রথমে মনে হয়েছিল যে ওনার কাছে, ওনার মধ্যে সেই একটা ব্যাপার আছে যে মানে একটা আস্থার জায়গা আছে। তো সেই কারণে প্রথম যখন এসেছিলাম আমি সেইভাবেই আস্থা নিয়ে এসেছিলাম। এবং তারপরে যখন ম্যাম কিছু রেমেডি দেখেন এবং ওনার রেমেডিটা ইউজ করার পর আমার সম্পূর্ণরূপে বলতে গেলে সেই সমস্যাটা মিটে যায়। তো সেই থেকে ওনার উপর আমার ভরসা। তো আমি পরেও এসেছি এবং আরও যেগুলো সমস্যা রয়েছে সেগুলো বলেছি তারও, এবং আরও যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছেন যাদের মধ্যে কোনো প্রবলেম রয়েছেন তাদেরকেও সাজেস্ট করবো আসার জন্য। কলকাতায় ডক্টর সৈনী শাস্ত্রী চেম্বার 25 শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা 25 এই ঠিকানায়। দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে। এছাড়া উত্তর 24 পরগনা, দুবাই, মুম্বাই, লন্ডন, বিশ্বের বিভিন্ন জায়গায় উনি চেম্বার করেন। তার জন্যে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে, বা আপনি মেল করতেও পারেন। কিন্তু ধরুন এমন একটা জায়গাতে আছেন, বা যেহেতু সামনে সময় কম, কারণ 19 তারিখ তো খুব তাড়াতাড়ি এসে যাচ্ছে, এর মধ্যে যদি সত্যি খুব বিপদের মধ্যে থাকেন, সত্যি ওনার কাছে পৌঁছানোর দরকার হয়, তাহলে যদি অফলাইনে দেখা করতে নাও পারেন, অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মেল করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অনলাইনে উনি সমস্যা শুনে, সমস্যার গুরুত্ব শুনে সমাধানের রাস্তা উনি বাতলে দেবেন। শুনিদি, আজকের মতন তো সময় শেষ। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। আগামী দিন এই সময়ে এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন।